জুলাই যোদ্ধা নামক যতগুলি আছে এগুলি মন্ত্রী হয়ে সবকিছুকে বিক্রি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি কিচ্ছু হয়নি, মানে এর কোনো বিচার হয়নি। আজকে প্রায় 2 বছরের উপরে হতে গেল একটা খুনের মামলার বিচার বাস্তবায়ন হয়নি। এতটুকুই বলবো, আমাদের সে আগের দুঃখ রয়ে গেছে। কারণ আমরা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক পরিবর্তন হয়েছে, আমাদের মানবিক আর মানুষের অধিকার কেন্দ্রিক পরিবর্তন কোনো কিছুই হয়নি। আমি যে একজন খুনিকে দেখে শুনে তো আমি কখনোই তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনি খুন করেছেন। যে যখন একজন বাবা বলছিল যে একটা মানুষকে মারার জন্য আসলে কয়টা বুলেটের প্রয়োজন, মানে কতটা বিভৎস ছিল সেই সময়টা। উপর থেকে হেলিকপ্টারে করে বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছে। এসব ইতিহাস এখন কোথাও কোনো গণমাধ্যমে, কোনো টেলিভিশনের ধরনের ইতিহাস দেখবেন এখন বলে না। তখনকার মিডিয়া নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে রাখবার চেষ্টা করেছে, এখনকার মিডিয়া শেখ হাসিনাকে আনবার চেষ্টা করছে। আত্ম উপলব্ধির মাধ্যমেই মানুষ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে মিডিয়ায় যখন প্রপাগান্ডাতে সরাসরি শেখ হাসিনার পদলেহনে এবং শেখ হাসিনা যা বলছে, যা করতে চাচ্ছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে ওই আন্দোলনকে নস্যাৎ করা যায় সেই সহায়ক ভূমিকা পালনকারী সেই মিডিয়া এখন বুক ফুরিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত মানে গণমাধ্যম পরিচালনা করে যাচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া যেখানে সুযোগ দিচ্ছে না, এর বাহিরে কিভাবে অনলাইনের মাধ্যমে মুক্ত গণমাধ্যম চর্চা করা যায় সেটিরই প্রথম শুরু হয় ফেস দ্য পিপলের মাধ্যমে 2019 সালে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শোতে। আমাদের সাথে আছে আজকে ফেস দ্য পিপলের সম্পাদক, আমাদের সবার পরিচিত সাইফুর সাগর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে ফেস দ্য পিপল টক শোর যে প্রোগ্রামটা আমরা দেখতাম, সেখানে দেখতাম যে আপনি বিভিন্ন সব দল থেকে অংশগ্রহণ করতো, কিন্তু হঠাৎ করে জুলাই আসার পরে আপনার ফেস দ্য পিপল একেবারেই পুরোপুরি ভাবে পাল্টে গেল এবং আপনারা সাধারণ জনগণের, ছাত্রদের পাশে দাঁড়ালেন। আমি যদি একটা উদাহরণ দেই, যে 15 জুলাই ঢাবিতে যখন আমরা দেখলাম যে ছাত্রলীগ নির্বিচারে ছাত্রদের উপরে হামলা করছে, তখন একমাত্র ফেস দ্য পিপল সবার আগে সম্মুখ সারিতে এগিয়ে এসেছিল এবং সমন্বয়কদেরকে ডেকেও আপনারা বিভিন্নভাবে তাদেরকে আলোচনায় নিয়ে এসেছিলেন আপনার টক শোর মাধ্যমে, আপনার শো এর মাধ্যমে। এর কারণটা কি ছিল? ধন্যবাদ আপনাকে সাইমা। এবং আজকের 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ, এই 3 তারিখ 2024-এর 3 তারিখটি খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে 1 তারিখ থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছে যে কোটা বিরোধী আন্দোলন। কারণ আপনারা জানেন যে তৎকালীন সময়ে ফ্যাসিস্ট সরকার কোটা একটি আন্দোলনের দাবির প্রেক্ষিতে কোটাটিকে বন্ধ করে দিয়েছিল, সবার জন্য উন্মুক্ত করেছিল যে কেউ যোগ্যতার ভিত্তিতে চাকুরি নিতে পারবে। পরবর্তীতে এই কোটা যেন উঠে যায় এটার জন্য একটা রিট করা হয়েছিল, কোটা যেন আবারও আনে এটার জন্য কোটার সপক্ষে একটি রিট করেছিল হাইকোর্টে একজন মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের একটি সংগঠনের একজন নেতা, তার নামটা আমার স্পষ্ট এই মুহূর্তে মনে আসছে না। এবং সেটিকে গ্রহণ করে হাইকোর্ট একটা ওই রিটটাকে গ্রহণ করে কোটাটাকে আবারও ফিরিয়ে দেয়, কোটার সিস্টেমটাকে আবারও অ্যাক্টিভ করে, যে কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষেপে উঠেছিল। এবং ওইটা আমার যতদূর মনে পড়ে ওইটা খুব ছোট্ট আকারে শুরু হয়েছিল। কিছু শিক্ষার্থী ঢাকা ভার্সিটিতে তারা এই বিষয়ে, কারণ এর আগেও কোটা আন্দোলন কিন্তু এর আগেও হয়েছিল, 18 সালেও কোটা আন্দোলন হয়েছিল, সেই প্রেক্ষিতেই কিন্তু আপনার কোর্ট এটাকে বন্ধ করেছিল। কিন্তু এই 2024-এর জুলাইয়ের 1 তারিখে যেটি শুরু হয়েছিল সেটি হলো কেন আবারও এটিকে ওই রিটের আবেদনের প্রেক্ষিতে কেন আবারও এটিকে সচল করলো, সেজন্যই। খুব ছোট্ট পরিসরে শুরু হওয়ার পর আমরা শুনেছি, কিন্তু আমরা পাত্তা দিইনি তেমন, কারণ আমরা তখন ইন্ডিয়ার যে বড় ধরনের বাংলাদেশকে গ্রাস করবার জন্য নতুন করে ষড়যন্ত্র করছিল, বিশেষ করে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন চালু করবে তারা, বাংলাদেশের ভিতর দিয়ে তাদের ইচ্ছা মতো তারা রেল লাইন এনজয় করবে, আমাদের রেল লাইন ব্যবহার করে তাদের রেলগাড়ি এদিক থেকে ওইদিকে যাবে, তাদের মালামাল ইন্ডিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবে, কিন্তু ব্যবহৃত হবে বাংলাদেশ কোনো ধরনের পয়সা ছাড়া। তাদের
মালামাল, তখন আমার স্পষ্ট মনে আছে আমরা তখন এগুলি নিয়ে প্রতিদিন টকশো করতাম। তাদের এই রেল গাড়ির মধ্যে বা মালামাল টানার যে মালগাড়িগুলি যেগুলো বলি রেলের মালগাড়ি, এগুলির মধ্যে কি অস্ত্র আছে না অবৈধ জিনিস আছে কোনো কিছু আমরা দেখতে পারবো না, কারণ কোনো এমন কোনো শর্ত শেখ হাসিনা দেয় নাই যে আমরা এটাকে যাচাই বাছাই করবো, ভেরিফাই করবো এটার ভিতরে কি আছে, এই রেলগাড়িগুলির মধ্যে কোনো ধরনের আমাদের সার্বভৌমত্ব ক্ষতি করবার মতো কোনো কিছু আছে কিনা এগুলো জানবার মতো কোনো শর্ত রাখা হয়নি, যে কারণে আমরা ক্ষুব্ধ ছিলাম, বিক্ষুব্ধ ছিলাম। প্রতিনিয়ত আমরা হাসিনা সরকারের সমালোচনা করেছি যে কিভাবে সম্ভব একটা স্বাধীন দেশের ভিতর দিয়ে আপনি আরেকটা দেশের রেলগাড়িকে যেতে দিবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারার কোনো সুযোগ থাকবে না, এটা তো আমাদের সার্বভৌমত্বের উপরে সরাসরি আঘাত। এইসব নিয়েই আমরা খুব ব্যস্ত ছিলাম তৎকালীন সময়। হুট করে খবর আসলো যে ঢাকা ভার্সিটিতে এই ধরনের একটি এই কোটা বিরোধী আন্দোলন নামক আরেকটি আন্দোলন শুরু হয়েছে। এরপর থেকে আমি তো আপনি জানেন আমাদের ফেস দ্য পিপলটা শুরুই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে কথা বলবার জন্য। ফেস দ্য পিপল যখন শুরু হয় 2000 ফেস দ্য পিপল, এর আগে বহু আগে থেকে, এরও 15 বছর আগে থেকে কিন্তু বাংলাদেশে আমি মেইন স্ট্রিম আমাদের অনলাইন মিডিয়াটাকে আমি অনেক মানে আগে অন্য নামে চলতো আমাদের অনলাইন মিডিয়া, এবং আমিও লেখালেখি করতাম। আমার একটা বড় লম্বা সময়ের গণমাধ্যমের ইতিহাস আছে আমার নিজের ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত, কিন্তু আমি যে নিজেকে সবার সামনে এনেছি সেটি ফেস দ্য পিপলের মাধ্যমে। নতুন এই কনসেপ্ট যখন তৈরি করেছি 2019 সালে, যখন করোনাকালীন সময়, যখন মানুষ ঘরে বসে থাকতো, রাজনীতিবিদরা ঘরে বসে থাকতো, তৎকালীন সময় মনে আছে আমার স্পষ্টভাবে বিএনপি জামাতের বা আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো বিরোধী দলীয় কোনো রাজনৈতিক ব্যক্তিরা কথা বলবার বাংলাদেশের সুযোগ ছিল না, কোনো মিডিয়া ছিল না। এরপর আসলো করোনাতে আর তো মানুষ রাস্তাতে নামার কোনো সুযোগ ছিল না, মানে বিরোধী দলের সম্পূর্ণভাবে রাজনীতি করবার সুযোগ ক্লোজ করে দেওয়া হয়েছে করোনার মাধ্যমে একরকম। আর তৎকালীন সময় তো কোনো টকশোতে যাওয়াটাই ব্ল্যাক লিস্টেড ছিল। জামাত ইসলাম তো ওই সময় কথা বলবার তাদের নাম নেওয়ারও কোনো ধরনের সুযোগ ছিল না। বিএনপি যাই একটু করতো, কিন্তু বিএনপিকেও বিভিন্ন চ্যানেলগুলিতে ব্ল্যাক লিস্টেড করে রাখা হয়েছিল। আমার মাথার মধ্যে এটা আসলো যে তাহলে বিএনপির নেতারা, কর্মীরা, নেত্রীরা কি করে ঘরে বসে? আমার তো অ্যাজ ওয়েল এজ আমি আওয়ামী লীগের মন্ত্রীদেরও তাদের এমপিদেরও মানে চিন্তা করতেলাম যে এই লোকগুলি যারা সারাক্ষণ রাজনীতি নিয়ে সরব থাকে রাজপথে, হঠাৎ করে এই করোনাকালীন সময় নিষেধাজ্ঞার কারণে ঘরে বসে থাকতে কি করে, এই কনসেপ্ট থেকে ভাবলাম যেটা তাদের সাথে একটু কথা বলি অনলাইনে। তখন এই ফেসবুক ইউটিউবের মাত্র শুরু হলো 2-3 জন করে কথা বলার একটা ইন্টারাকশন করবার লাইভ নামক এই জিনিস, এটাকে ব্যবহার করে আমি আস্তে আস্তে লং স্টোরি শর্ট যদি বলি আপনাকে, আস্তে আস্তে আমি এটাকে টক শোতে রূপান্তর করলাম। যেহেতু সব পক্ষের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমি তখন লেখালেখি করতাম শুধুমাত্র ফেসবুকে এবং অন্যান্য পত্রিকাতে কলাম লিখতাম। আমি বরাবর অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা সেন্সেশন নিয়েই কাজ করেছি, লেখালেখি করেছি। অ্যান্টি ইনকামবেন্সি আমার সবসময় এনজয় করেছি। এরপর আমার টকশোর খাতিরে আমি সবার সাথে একটা ব্যালেন্স করে আমি যথাযথভাবে সাংবাদিকতার জায়গা থেকে আমি নিজেকে খুব অ্যাক্টিভ সাংবাদিক দাবি করি না, কিন্তু একটা নতুন কনসেপ্ট তৈরি করেছি যে অনলাইনে কিভাবে বাংলাদেশের যেখানে বঞ্চিত মেইন স্ট্রিম মিডিয়া যেখানে সুযোগ দিচ্ছে না, এর বাহিরে কিভাবে অনলাইনের মাধ্যমে মুক্ত গণমাধ্যম চর্চা করা যায়, সেটিরই প্রথম শুরু হয় ফেস দ্য পিপলের মাধ্যমে 2019 সালে। এবং এই টক শো শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ দেখেছে, এবং এই অনলাইনের মাধ্যমেই আমাদের জুলাই শুরু হয়। আপনার প্রশ্নটা ছিল আমি কিভাবে মানে টকশো থেকে কিভাবে জুলাইতে কনভার্ট হলাম। কারণ হলো ওই একই, আমার টকশো যখন একটা সবার মন কাড়ার একটা জায়গা তৈরি করলো আমাদের এই ফেস দ্য পিপল, তখন এই যে ক্যারেক্টারিস্টিক্যালি মানুষের তো যখন যেটা প্রয়োজন সেটাই আমি সবসময় তুলে এনেছি মানুষের সামনে। ঠিক একই কারণে যখন দেখলাম ডিমান্ড অফ দ্য টাইম যে আমাদের জুলাই আন্দোলনটা তৎকালীন সময়ে মানুষের চাহিদার একটা বহিঃপ্রকাশ হয়েছে, তখনই আমি মনে হচ্ছে না, দিস ইজ দ্য টাইম টু স্পিক। তখন আমি নিজের অবস্থান যেটি আমার নিউট্রাল ছিল সেখান থেকে আমি সরাসরি ছাত্রদের পক্ষ এবং জনতার পক্ষ নিয়েছি, এবং সর্বপ্রথম মিডিয়া হিসেবে কোনো মিডিয়ার প্রোফাইল লাল করা, যেটা এটা আমরা প্রথম করেছিলাম বাংলাদেশ, আর কারো কোনো সাহস ছিল না প্রোফাইল লাল করা। সেই প্রোফাইল লাল করেছিলাম আমরা ফেস দ্য পিপলের, আমাদের সবচেয়ে বড় পেজ 2 মিলিয়নের কাছাকাছি যে সদস্য ছিল সেই পেজটার প্রোফাইল লাল করেছিলাম আমরা। এবং
আস্তে আস্তে দেখলাম যে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে। আমার নিজেরটা লাল করতে পারিনি, বিকজ আমার এটা ভেরিফাইড ছিল, ওই লাল করলে পরে এটা আচ্ছা, দেয় না, আচ্ছা। দেওয়ার সিস্টেম ছিল না। কিন্তু আমাদের সবগুলো পেজ লাল করেছিল, আমি প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় কাজ করেছি। সুতরাং বলা যায় যে আমাদের এই মিডিয়াটা পুরোপুরি একটা মিডিয়া হিসেবে সফলতা লাভ করেছে 2024 সালের জুলাই যুদ্ধের মাধ্যমে। আমরা যদি একটু বলি যে আপনি 15 জুলাই যেমন ছাত্রলীগ ছাত্রদের উপরে নির্বিচারে যখন হামলাটা করলো, তখন ফেস দ্য পিপল থেকে দেখলাম যে একটা প্লে কার্ড, মানে একটা প্লে কার্ড করলেন আপনারা, যে সেটাতে লেখা ছিল এ কেমন বর্বরতা। তারপরে যখন কোনো মিডিয়া কোনো সমন্বয়কদেরকে সামনে আনছিল না, তাদের কোনো মানে বক্তব্যই আমরা পাচ্ছিলাম না, হুম। তখন আপনি তাদেরকে ধরে ধরে বিভিন্ন নিয়ে আসলেন আপনার প্রোগ্রামের মাধ্যমে, আপনার টকশোর মাধ্যমে, আপনার ফেস দ্য পিপলের মাধ্যমে। এটার কারণটা কি? মানে কোন অনুভূতিটা আপনার আসলে কাজ করেছিল যে আমার আসলে এটা দরকার, এখন সময় এসেছে, এরকমটা কেন হলো? আসলে যেটি আমি এর আগেও বললাম আপনাকে যে আজ যে নামটা মনে পড়েছে, তখন কোটার পুনর্বহালের পক্ষে হাইকোর্টে রিটকারী ছিলেন ওহিদুল ইসলাম তুষার। তার নাম হলো ওহিদুল ইসলাম তুষার। তুষার, হ্যাঁ। এই ওহিদুল ইসলাম তুষার রিট করে সর্বপ্রথম তার রিটের কারণেই জুলাই যুদ্ধ শুরু হয়। এই লোকটা যদি রিট না করতো, সে ছিল মুক্তিযুদ্ধ মঞ্চের একজন সদস্য, যে মুক্তিযুদ্ধ মঞ্চ আমার বিরুদ্ধে মামলাও করেছিল। আপনার সেটা আচ্ছা, আসছে আচ্ছা। পরে বলছি। এই ওহিদুল ইসলাম তুষারকে আমি সর্বপ্রথম বের করি যে আসুন, আপনি রিট করেছেন, এখন তো আন্দোলন, মানে সব ছেলেরা তো মাঠে নামতে চাচ্ছে। তখন সার্জিস আলম বা হাসনাত, আসিফ, এদেরকে আমরা কেউই চিনি না। ওরা ছোট ছোট বাচ্চা বা স্টুডেন্ট হিসেবে ওরা তো তাদের মতো করে চলাফেরা করতো। হ্যাঁ, ওরা চাকুরির জন্যই, সত্যিকার অর্থে চাকুরির জন্যই। আর ওরা যেহেতু ইউনিভার্সিটির শেষের পথে পড়াশোনা করছে, তো পড়াশোনা করার পর যদি এই কোটা সিস্টেম চালু থাকে, তাহলে তো তারা চাকরি পাবে না। সেই জায়গা থেকেই তারা নিজেদের যেমন নিজেদের অবস্থানকে অনুভব করে, পাশাপাশি তাদের মতো করে যারা এই লাখো শিক্ষার্থী আছে, সেই জায়গা থেকে তারা তাদের এই চেতনা থেকেই দাবিগুলো নিয়ে মাঠে নেমেছে, নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমি ভাবলাম যে না, এত বড় একটা প্রসঙ্গ বা এই দাবি দাওয়া নিয়ে কথা বলা উচিত। আমি তখন এই ওহিদুল ইসলাম, সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, আর কে যেন আমার মনে নেই, আরেকজন সহকারে, 4 জনের একটা সর্বপ্রথম মুখোমুখি তাদের এই দাবি দেওয়া রিটকারীর বনাম আন্দোলনকারী। এই প্রথম কয় তারিখ আমার মনে নাই, ডেফিনেটলি 15-16 তারিখ দিকে হবে বা তারও আগে হবে। এই তখন সর্বপ্রথম এই দুই পক্ষকে আমি সামনাসামনি করি। ওরা চমৎকার একটা যৌক্তিক তর্ক করে, বিতর্ক করে। সেখান থেকে আসলে ওহিদুল ইসলাম যে চরমভাবে হেরে গিয়েছিল ওই বিতর্কে, সে যে আসলে রিট করে শুধুমাত্র একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, রাষ্ট্রীয় সুবিধা দেওয়ার জন্য, তার সরকারের ইঙ্গিতে পরামর্শে এই রিট করেছিল, এই সব কিছু বের হয়ে গিয়েছিল। তখন থেকে আসলে একটা স্পুনদের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলো যে না, এই এরা একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই রিট করেছিল। এই হলো তৎকালীন সময়ে ফেসবুকের প্রথম কিভাবে আমরা সম্পৃক্ত হই। আপনি সংবাদ প্রকাশ বলেন বা টকশোর মাধ্যমে এই যে আন্দোলনটাকে তুলে ধরলেন, এর জন্য আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন কোনো? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি হলো, আমি একটা সময় মানে হয়তো কোনো না কোনো একটা মানে পক্ষ আমাকে বিলং করতো, মনে করতো না উনি আমাদের। আমি যখন নিউট্রালি শুরু করলাম, তখন কোনো পক্ষই আমাকে আর বিলং করছে না। কারণ আমি যখন যে পক্ষ অন্যায় করছে, যে পক্ষ সমস্যা করছে, সেই পক্ষের বিরুদ্ধেই আমি কথা বলি, এবং সেই পক্ষই আমাকে অন্য পক্ষের কাছের বলে, দালাল বলে, অন্য পক্ষের এইভাবে আমাকে ট্রেন্ড করার চেষ্টা করে। যদিও আমি এগুলি আমার সয়ে গেছে। কারণ সাংবাদিকতার জায়গায় যদি আমি নিজেকে বসাই, যদিও আমি সবসময় বলি আমি সাংবাদিকতার ওই মানদণ্ডে আমি সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই না। তবে আমার যে ধ্যান ধারণার আলোকে আমি নিজেকে পরিচালিত করছি, সেখান থেকে আমি মূল্যায়ন যদি করি আমার নিজেকে, আমি শতভাগ নিজেকে
চেষ্টা করি একটা মধ্যপন্থায় রাখবার জন্য, যাতে করে সবাইকেই সমান দৃষ্টিতে আমি দেখতে পারি। সে জায়গায় আমি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, কারণ আমি অন্যান্য সাংবাদিকদের মতো কোনো একটা দলকে, মানে খাঁটি বাংলায় যেটা বলে, চেটে চলা বা তাদের পেছন পেছন চলা, তাদেরকে ফুসলিয়ে চলা, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলি আমার মধ্যে নাই বলেই আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে বলতে কি কোনো আফসোস নেই। আমি আমার এই হাউস নিয়ে, ফেস দ্য পিপলের, আপনাদের সবাইকে নিয়ে খুব ভালো আছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ তো হয়, কারো বিরুদ্ধে কোনো কিছু যখন করি তারা আমার উপরে বিভিন্ন রকম আহ কি বলবো এটাকে, ষড়যন্ত্রমূলক অনেক কিছু চাপিয়ে দেবার চেষ্টা করে, সেগুলোকে মোকাবেলা করছি, বর্তমানেও চলছে, সামনেও চলবে। এই আদারওয়াইজ আল্লাহর উপরে আমাকে কেউ মানে ওই চাপ দেওয়ার মতো সে সাহস কারো নাই, আর সেই ধরনের অবস্থা নিয়ে কেউ সামনে আসবার মতো সে সুযোগ আমি রাখিনি। আমরা আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে একটা মানে ঘটনা বলছিলেন যে আপনি মুক্তিযোদ্ধা মঞ্চ আপনার নামে মামলা করেছিল। হুম। যে মামলার পরবর্তী ফলাফলটা কি ছিল? দেখেন, মুক্তিযুদ্ধ মঞ্চ এটা কোনো মুক্তিযুদ্ধ মঞ্চের মতো, এরা একটা মামলাবাজ সংগঠন ছিল, তারা দালাল সংগঠন ছিল। এই মঞ্চের আমার মনে আছে তখন ওই যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে একটা টকশো করেছিলাম, নিঝুম মজুমদার, তারপরে ব্যারিস্টার তুরিন আফরোজ, ওদেরকে নিয়ে তৎকালীন সময় ওই যে আমাদের আলেমদের বিরুদ্ধে কিছু কি বলে ইনভেস্টিগেশন করার একটা 111 জন না যে 13 জন, না জানি 213 জন, আমার মনে নাই, আলেমের বিরুদ্ধে নাম তালিকা করে তাদের আয় ব্যয়ের হিসাব চাওয়া হয়েছিল। তখন এটা আমি সবসময়, তো আপনি জানেন, যারাই বাংলাদেশে যাদের বিরুদ্ধে যেসব দুর্বল মানুষের বিপক্ষে সরকার অবস্থান করতো, তার এই দুর্বল মানুষদের পক্ষে আমি সাথে সাথে দাঁড়িয়ে যেতাম, একদম কোনো কথা নেই। তখনই দেখা যাচ্ছে যে অন্য পক্ষ আহ, আমাকে আমার সাথে হয়তো ওরকম ভাবে ফাইট করতে আসতো, যদিও মানে আমি বলতেছি গণমাধ্যমের বরাত দিয়ে, আই মিন গণমাধ্যমের মধ্য দিয়ে, সেখানে আমি দুই পক্ষকে বসানোর চেষ্টা করতাম। সেই একটা বসানোর মধ্যেই এনায়েতুল্লাহ আব্বাসের সাথে একটা তর্কের কারণে সেখানে কিছু তাদের ভাষায় আপত্তিজনক শব্দ জনাব আব্বাসী সাহেব ব্যবহার করেছেন। এটি নিয়ে আব্বাসী সাহেবকে 1 নম্বর আসামি, আমাকে 2 নম্বর আসামি করে মামলা করে দিল। তখন আমার আমার মনে আছে, যদিও মামলাটা হয়তো জনাব স্বরাষ্ট্রমন্ত্রী চূড়ান্তভাবে এটাকে গ্রহণ করেনি, এটাকে পেন্ডিং এ রাখা হয়েছিল। আমি ঘুম থেকে উঠে পত্রিকায় দেখি যে আমি 2 নম্বর আসামি, আব্বাসী সাহেব 1 নম্বর আসামি। তো এই ছিল তাদের, আসলে তারা মামলাবাদ ছিল, তো কথায় কথায় মানুষের বিরুদ্ধে মামলা দিত, মামলা দিয়ে মানুষকে মানে দাবিয়ে রাখবার চেষ্টা করতো। আমরা থামিনি, আমি সবসময় সত্যের পক্ষে ছিলাম। জানি না পরে ওই মামলার কি হয়েছে, আমি আই ডোন্ট নো। ভাইয়া, আমরা যতটা জানি যে আপনি অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। যে মানে জুলাই অভ্যুত্থানটা বা এই যে আন্দোলন সংগ্রামের ঘটনাগুলো, এগুলোকে আপনি আসলে কিভাবে যাচাই করতেন যে এই তথ্যটা সঠিক বা এই তথ্যটা আমি এভাবে পেলাম, এটা আসলে কতটুকু সত্য আছে? এই যৌক্তিকতাটা আপনি কোথা থেকে নিয়ে আসতেন? আর যতটা জানি যে জুলাইর আন্দোলন বা এই 5ই আগস্টের পরে আপনার অফিসটা নেয়া হয়েছে। তখন আপনি আসলে কি করতেন? আমি, আমার একটা নেশাই ছিল ফেস দ্য পিপলের। আমি তখন এককভাবে একটাই টকশো করতাম, ফেস দ্য পিপল উইথ সাইফুর সাগর। এটি শুধু টকশো ছিল না, প্রতিনিয়ত প্রত্যেক দিন, এমন কোনো দিন নেই আমি শো করিনি। অসুস্থ ছিলাম তবু আমি টকশো করেছি, চরম অসুস্থ ছিলাম তবু আমি টকশো করেছি, টকশো করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি। আচ্ছা। এমন কোনো দিন নাই যে কেউ আমার কাছে এসে বলছে ভাই আমার এই প্রয়োজন, আমাকে একটু শোটা করো। দেখা যাচ্ছে অসুস্থ শরীর নিয়ে একের অধিক 2বার শো করেছি, তাকাতে পারি না তবুও শো করেছি। জীবনের সাথে আমি আমার শরীরকে এতটা নির্যাতন করেছি এই টকশোর জন্য, কাউকে বোঝাতে পারবো না, কাউকে বোঝাতে পারবো না। পরে এই মানে আমি যখন টকশোগুলিকে শুধুমাত্র টকশোর মধ্যে রাখিনি, সাধারণ মানুষের সমস্যা সমাধানের একটা পথ হিসেবে দেখা শুরু করেছে। প্রতিনিয়ত মানুষ যেখানে যাই হতো, যেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা হতো, আমাকে খুঁজতো। আপনি বলেছেন আমি কিভাবে সাথে সাথে মানুষকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াও এতটা জলদি, মানে জাস্ট রাইট অ্যাওয়ে কোনো ঘটনা ঘটেছে, উইথিন দ্য ভেরি শর্ট টাইম
জনগণের সামনে মিডিয়া হিসেবে যে তুলে ধরার যে একটা বিষয়, এটি আমাদের ফেস দ্য পিপলের চেয়ে বেশি আগে কেউ করতে পারেনি। আর অন্যদিকে মানে যারা বঞ্চিত শ্রেণী ছিল আমাদের দেশে, বিরোধী দল যদি ধরি আমি, বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে আলেম সমাজ থেকে শুরু করে মাদ্রাসার শিক্ষার্থী থেকে প্রতিনিয়ত তারা কোনো না কোনো কারণে সরকারের টার্গেট ছিল, কোনো না কোনো কারণে সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতো। এদের পাশে দাঁড়ানোর মতো সাহসিক সাংবাদিক বলুন, মিডিয়া বলুন, বাংলাদেশে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আরে ভাই, এই জুলাই সংগঠিত শুধুমাত্র কোটার কারণে হয়নি। মানুষের মানে এর আগে 17 বছরের জমানো আত্মচিৎকার থেকে শুরু করে মানুষের নির্যাতনের, খুন গুম নির্যাতন, কত খুন। কিছু, আমি এমন কোনো কিছু নাই যেটাকে তুলে আনেনি। আমাদের ফেস দ্য পিপল যদি দেখেন 17 বছরের বাংলাদেশের পিকচার দেখবেন, নির্যাতনের চিত্র দেখবেন, রক্তের চিত্র দেখবেন, এটা একটা মানে দেখবেন যে পুরো বাংলাদেশকে আপনি দেখতে পাবেন, 17 বছর ছবি দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন। কারণ এমন কোনো দিন নাই যে ওই দিনের ঘটনা তুলে আনেনি, ওই দিনের বাংলাদেশকে মানুষের সামনে তুলে ধরেনি। একদিকে যেমন ওই ঘটনা নিয়ে ওই ঘটনাকে সমাধান করবার জন্য শো করেছি, অন্যদিকে আবার রাতের বেলায় বাংলাদেশ টাইম রাত 9টায় বরাবর পুরো বিষয়ের উপরে বিভিন্ন পক্ষের মানুষকে এনে ভিকটিম মানে যিনি দোষী, যিনি বাদী বিবাদী, সবাইকে এনে সমাধান করার চেষ্টা করেছে। শুধুমাত্র শো করিনি, টক শো ছিল না, বাস্তবতার সমাধানের আলোচনা ছিল। এগুলি আমি গল্প করছি না। যারা অস্বীকার করবে তারা আমাকে হয়তো কোনো না কোনো কারণে অপছন্দ করে বা রাজনৈতিকভাবে তাদের আমি হয়তো ক্ষতি করেছি, এই কারণে অস্বীকার করতে পারবে। কিন্তু আমি এই ক্যামেরার সামনে বলে যাচ্ছি, কেউ চ্যালেঞ্জ করুক যে কখনোই আমি আমার এই মিডিয়ার মাধ্যমে কারো ক্ষতি করেছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য সবসময় লড়াই করেছি। এটা কেউ, অনেকে আমাদের দেশের মানুষ তো অস্বীকার করা তাদের একটা মানে আমাদের সহজাত প্রবৃত্তি। এটি মানে কেউ করেছে এটাকে স্বীকার না করা আমাদের একটা সহজাত প্রবৃত্তি, এটি আমি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আদারওয়াইজ বাংলাদেশে মানে মেইন স্ট্রিম মিডিয়া, তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া, হাসিনা মিডিয়ার বাহিরে কোনো মিডিয়া যদি থেকে থাকে, মিডিয়ার কাজ করে থাকে, ফেস দ্য পিপল করেছে। জুলাইয়ের এমন কোনো মুহূর্ত আছে বা সংবাদ ঘটনা যেটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? আমি ঘুমাতে পারিনি, মানে প্রথমত প্রত্যেক দিন আমি এই 36 জুলাইয়ের 36 দিনে প্রত্যেক দিন রাতে একটা শো করতাম, সকালে একটা শো করতাম, বাংলাদেশ সময় রাতে একটা শো করতাম, সকালে একটা শো করতাম। আমি শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম। আপনার দেখেন 36 দিনের মানে জুলাইয়ের 1 তারিখের চেহারা দেখেন আমার, আর 36 জুলাইয়ের চেহারাটাও দেখেন, দেখবেন যে আমার চুল কাটিনি, মানে প্রতিদিন এগুলির দিকে নিজের চেহারা দিকে তাকাইনি, এমন অবস্থা হয়ে গেছিল। মানুষের কষ্ট, দুর্দশা, বিশেষ করে আমার সবচেয়ে বেশি আমাকে পীড়া দিয়েছে যেই ছবিটি, যেই মুহূর্তটি আমি ভেবে ঘুমাতেও পারিনি, সেটি হলো যে কার্নিশে ঝুলে থাকা একটা ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে গুলি করেছিল। এটা আমার কাছে খুব নাড়া দিয়েছে। এবং আমার মনে পড়ে সেটা দেখে আমি ওই দিন স্ট্যাটাস দিয়েছিলাম, আমি কোনো পক্ষ নই, আমি ছাত্র পক্ষ। আমি সেই স্ট্যাটাস দিয়েছি, সেটা অনেক ভাইরাল হয়েছিল। আমাদের তৎকালীন সময় আমাদের মানে ফেস দ্য পিপলের বড় যে একটা ফেসবুক পেজ, একমাত্র ওইটাই ছিল মানুষের নির্ভরতা। যখনই কোনো সমন্বয়করা কোনো একটা স্ট্যাটাস দিত বা কোনো ধরনের কথা বলতো, তখনই আমরা ওটাকে প্রচার করতাম। আর কেউ তো, আর কোনো মাধ্যম তাদেরকে বাংলাদেশি মেইন স্ট্রিম মিডিয়া তাদেরকে সবসময় জঙ্গি আন্দোলন বলতো, এবং তাদের বিরুদ্ধে কিভাবে এদেরকে দমানো যায়, এই ছিল সবগুলো মিডিয়ার কার্যক্রম। আজকে সবগুলো মিডিয়া অ্যাক্টিভ, যে কোনো বিচারের সম্মুখীন করা হয়নি, এদের ট্রায়ালের সম্মুখীন করা, কেন মিডিয়া হিসেবে তৎকালীন সময় তারা এটাকে ব্যবহার করেছে, কেন তৎকালীন সময় বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা গেছে, কেন জুলাই যোদ্ধাদেরকে মানে মারবার জন্য তারা ভূমিকা রেখেছিল, তারা উৎসাহ দিয়েছিল, তারা মিডিয়াকে ব্যবহার করে, অপব্যবহার করে কেন আমাদের এই দেড় হাজার মানুষের, ছাত্র জনতার জীবনকে ইয়ে করে দিয়েছিল, মেরে ফেলেছিল। এই বিষয়গুলিকে এখন কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। অথচ মিডিয়ার সন্ত্রাসী ছিল সবচেয়ে বড় সন্ত্রাস। আর পুলিশ বলেন, আর সারা দেশের মানুষ তো মিডিয়া থেকে দেখার কথা ছিল, মিডিয়া থেকে আত্ম উপলব্ধির মাধ্যমেই মানুষ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেখানে মিডিয়ায় যখন প্রোপাগান্ডাতে সরাসরি শেখ হাসিনার পদলেহনে এবং শেখ হাসিনা যা বলছে, যা করতে চাচ্ছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে ওই আন্দোলনকে নস্যাৎ করা যায়, সেই সহ
সহায়ক ভূমিকা পালনকারী সেই মিডিয়া এখন বুক ফুরিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত মানে আপনার গণমাধ্যম পরিচালনা করে যাচ্ছে, আর আমরা কোণঠাসা হয়ে আছি। আই ডোন্ট কেয়ার। মানে এতটুকুই বলবো, আপনি বলেছেন যে আমি তখন আমাকে কষ্টটা কোনটা দিয়েছে, আর তৎকালীন কষ্টের চেয়ে এখন বেশি কষ্ট পাচ্ছি। কারণ আমাদের এই ১,৫০০ ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কিচ্ছু হয়নি। মানে এর কোনো বিচার হয়নি। আজকে প্রায় ২ বছরের উপরে হতে গেল, একটা খুনের মামলার বিচার বাস্তবায়ন হয়নি। এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে? এই মুখ আমরা কিভাবে দেখাই? এই যে জুলাই যোদ্ধা নামক যতগুলি আছে, এগুলি মন্ত্রী হয়ে সবকিছুকে বিক্রি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি এই তো একটা সিনারিও ছিল। প্রতিনিয়ত আপনি বলছেন কিভাবে আমরা খবর পেতাম। আমার মনে আছে মানে বাংলাদেশ তো মনে আছে যে একদম সম্পূর্ণ ডিটাচ ছিল, হ্যাঁ, কোনো ইন্টারনেট কানেকশন ছিল না। প্রবাসীদের যে ভূমিকা, বিশ্বাস করুন, প্রবাসীরা বাংলাদেশে তখন কি করেছেন আমরা জানি না। আমরা আমাদের দেশের জন্য পাগল হয়ে গেছি। প্রত্যেকটা প্রবাসী সারা পৃথিবীতে তাদের যারা পরিবার নিয়ে থাকে, তাদের সন্তান টন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে তারা বিভিন্ন দেশের দূতাবাসের সামনে দাঁড়িয়ে গেছে, বাংলাদেশকে বাঁচাও। সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। বিভিন্ন দেশের দূতাবাসের সামনে, এম্বাসির সামনে মিছিল, মিটিং, মানববন্ধন করেছে প্রবাসীরা। নিজেদের চাকুরিকে ঝুঁকির মধ্যে ফেলে, মধ্যপ্রাচ্যে তো অনেকের চাকরি চলে গেছে, অনেকের বাংলাদেশে একেবারের জন্য পাঠিয়ে দিয়েছে। কেন তারা বিদ্রোহ করলো এখানে? এটা তাদের দেশের নিয়মে নাই। তারা সারা জীবন আর কখনো বিদেশে যেতে পারবে না। সেই প্রবাসীদের তাদের প্রতিনিয়ত, কারণ বাংলাদেশে আমি আর কোনো আলোচক পেতাম না তখন, এই প্রবাসের বিভিন্ন দেশে কে আছে কে নেই আছে, অনেক বিএনপি, অনেক বিভিন্ন নেতারা এখন বুক ফুলিয়ে বড় বড় নেতা সাজার চেষ্টা করে। এদেরকে যখন বলতাম আসেন একটু কথা বলেন, বলছে ভাই আমি অসুস্থ। তারা দেখলাম যে যখনই ৫ তারিখ বিজয় অর্জন করলো, তারা দেখলাম যে একদম মিছিলের সামনে সারিতে আমাদের বিজয় বলে বলে চিল্লায়। ভণ্ডামি। এই লোকদেরকে আমি বলতে পারবো, নাম ধরে ধরে বলতে পারবো কারা তখন কথা বলেছে, কারা তখন জুলাইকে সহায়তা করেছে, কারা করেনি। এদের নাম আমার কাছে লিপিবদ্ধ করা আছে, বলি না শুধুমাত্র যে না, দেখি কি হয়। আর এখন এরা বড় বড় কথা বলে, লেকচার ছাড়ে, দুঃখ লাগে। আমি এটাই বলতে চাই, প্রবাসীদের বিষয়টা এখনো পর্যন্ত, যে প্রবাসীরা এত কষ্টের বিনিময়ে জুলাইকে বাস্তবায়ন করেছে, তাদের বিষয়ে সবগুলি সরকার আগের কি করেছে সরকার সেটা বড় ব্যাপার না। এই প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধের কারণে বাংলাদেশে আপনারা হয়তো জানেন না কি ধরনের কষ্ট প্রবাসীরা করেছে, কারণ বাংলাদেশ থেকে দেখার কোনো সুযোগই ছিল না। আমি কত প্রক্রিয়া মেনটেন করে, কিছু কিছু ছেলেরা ছিল, কয়েকজন ছিল যে যারা টকশোতে কথাও বলতো, পেছনে শুনতাম যে বোমার আওয়াজ শোনা যাচ্ছে, পিছনে শুনতাম গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তারা আমাদেরকে শোনাতে, দেখেন ভাই এই যে শোনা যাচ্ছে গুলি করতেছে। লুকিয়ে লুকিয়ে ওর সাথে এসে কথা বলতো, কারণ আমি তখন তো ফোনও বিচ্ছিন্ন ছিল, কারো সাথে যোগাযোগ করার ইয়ে ছিল না। তারা কত ভাবে ওই ইন্টারন্যাশনাল কি বলে এটাকে, ইন্টারনেট নিয়ে যেখানেই আছে সেখানে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হতো। ওদেরকেও রিকগনাইজ করছে না। ওরা যে কত কষ্ট করে জীবন ঝুঁকি নিয়ে আমাদের সাথে যুক্ত হতো, তাদেরকেও এখন তাদের জায়গাও নেই। যাই হোক, জুলাই যোদ্ধাদের কি কারণে এই জুলাই যুদ্ধ ম্লান হয়ে গেছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, কিন্তু আমি শর্ট এভাবে করতে চাই যে প্রবাসীদেরকেও মূল্যায়ন করা হয়নি। এরপর সেই প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে নিয়ে ভেবেছিল তৎকালীন সময়, তাদের বিষয়গুলিকে প্রতিনিয়ত আনবার চেষ্টা করেছি, এবং বিশেষ করে কার্নিশে থাকা বিষয়টা আমাকে অনেক নাড়া দিয়েছিল। ঘুমোতে পারিনি। ওই মুহূর্তটা আমার স্পষ্ট মনে আছে। এটার সাথে যদি একটু আমরা অ্যাড করি, আপনার মনে আছে কিনা যে যখন একজন বাবা বলছিল যে একটা মানুষকে মারার জন্য আসলে কয়টা বুলেটের প্রয়োজন হয়, মানে কতটা বিভৎস ছিল সেই সময়টা, যে ওই লোকটাকে আনবেন আপনি প্লিজ, এটাকে নোট ডাউন করে রাখুন, তাকে একটু আনবেন। ছিল যে বিভিন্ন জায়গায় ছাত্ররা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দিয়েছিল যে আপনাদের সন্তানরা রাস্তায়। সে কিন্তু পুলিশ অফিসার ছিল, পুলিশ সদস্য ছিল, সে কিন্তু পুলিশ সদস্য ছিল, রাইট। তার ছেলেকে মারে, তখন সে পুলিশ সদস্য হওয়ার সত্ত্বেও পুলিশদের প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সে বলেছিল, জিজ্ঞাসা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, একটা বাচ্চাকে, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আহা, সেদিন একজন বাবার যে মানে আর্তনাদটা যে ছিল, সবচেয়ে বেশি যেটা নাড়া দিয়েছিল সাধারণ মানুষকে, যে আপনাদের সন্তানরা রাস্তায়, প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না, সবাই আসুন, মানে এই যে ডাক। কিন্তু আমরা বাস্তবে আসলে দেখুন, আমাদের দেশের কতটুকু কি করলাম। আমাদের দেশের বাবা মাদের একটা ক্যারেক্টার আছে, মানে সব বাবা মাদেরই
সব সন্তানের বা সারা পৃথিবীতে বাবা মা আর সন্তানের রিলেশনের মধ্যে আল্লাহ আর কোনো এখানে জাতপাত রাখেনি, একই রকম মায়া। কিন্তু আমাদের এই 24-এর আন্দোলনে একটি ভিন্ন চিত্র দেখেছে। আমরা সবসময় যখনই বাইরে যেতাম দুপুরে সন্ধ্যার পরে বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সময় হলে আমাদের বাবা মা কিন্তু বলতো, ঘরে থাক, ঘরে থাক, কেউ বাইরে যাবে না, ঘরে থাকবা। এই জুলাই বাবা মাদেরকে এমন একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে, বাবা মারা বলতে বাধ্য হয়েছে, যাও বাবা যাও, বিজয় ছিনিয়ে নিয়ে আসো। মানে কি বলবো, বাবা মার সন্তানদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নেমে এসেছে, জানালার সামনে দাঁড়িয়েছে, উপর থেকে হেলিকপ্টারে করে গুলি করেছে। বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছে। এসব এসব ইতিহাস এখন কোথাও কোনো গণমাধ্যমে, কোনো টেলিভিশনে এই ধরনের ইতিহাস দেখবেন এখন বলে না। কারণ এই বাস্তবতা সহ্য করবার মতো সেই সক্ষমতা নাই আমাদের। আমরা ভুলে গেছি সবকিছু। আমরা গোল্ড ফিশ মেমোরির জাতি। আমরা ক্ষমতার মোহে সবকিছুকে ভুলে গেছি। জাতিসংঘের ঘোষিত 1,500 মানুষের জীবনের বিনিময়ে এই বিজয় এসছে। ওই 1,500 মানুষ কে মনে রেখেছে কিছু? কারো নাম আমরা মনে রেখেছি? কিচ্ছু না। আমি যদি মানে আগস্টের না, আমি জুলাই অভ্যুত্থানের কথা বলি, তখন যে মিডিয়ার ভূমিকাগুলো ছিল আর বর্তমানে যে মিডিয়ার ভূমিকা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন? তখন যে মিডিয়া ছিল এখন একই মিডিয়া আছে, মূল্যায়ন করবার কিচ্ছু নাই। তখনকার মিডিয়া নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে রাখবার চেষ্টা করেছে, এখনকার মিডিয়া শেখ হাসিনাকে আনবার চেষ্টা করছে। একই চেষ্টা, সব একই রকম আছে, কিন্তু পন্থাগুলি ভিন্ন। এই মিডিয়াতে কোনো চেঞ্জ হয়নি। ইন্টারনেট বন্ধ থাকার সময়টাতে অনেক ঘটনাই আমাদের এখনো অজানা আছে। এমন কি কোনো ঘটনা আছে যেটা এখনো আমাদের চোখের সামনে এসে পড়েনি বা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি বা জনগণ জানে না? পুরো যে এই তথ্যচিত্রটা বা তথ্য প্রমাণগুলো আপনি জানেন যে এই সময়টাতে আসলে এই ঘটনাগুলো ঘটেছিল। পুরো সময়টাই তো ব্ল্যাক আউট ছিল। আমি এটাই তো একটু আগে যেটা বললাম, প্রবাসীদের যে ভূমিকা ছিল তা বাংলাদেশিরা দেখেনি। এর চেয়ে বড় কি আর বলবো, প্রবাসীদের ওই মানে তাদের যে একটা ডেডিকেশন, তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে স্যাক্রিফাইস, এগুলিকে আপনারা তখন দেখেননি। আমি এটাই বলবো, আপনার প্রশ্নে এমন কিছু দেখাইতে বলছেন যা কেউ জানে না। এটাই, অনেকেই জানে না প্রবাসীরা এবং বিদেশে থাকা মানুষগুলি দেশের জন্য কি ধরনের কষ্ট করেছিল তখন, এগুলি আপনারা দেখেননি। যদি পুরো আন্দোলনের বিজয়কে আপনি 100 দেন, 50 হলো বাংলাদেশের মানুষের আন্দোলন আর 50 দিতে হবে প্রবাসীদের আন্দোলন। কিন্তু এটিকে মূল্যায়ন করা হয়নি, রেকগনাইজও করা হয়নি এই বিষয়টা। যদিও কেউ এটার জন্য কোনো ক্লেইমও করছে না, কমপ্লেইনও করছে না, কারণ তারা তো প্রবাসী যারা ছিল ম্যাক্সিমাম, তারা দায়িত্বের জায়গা থেকে করেছে। তারা কোনো এমন না যে কোনো আমাদের পেতে হবে কিছু, দিতে হবে কিছু, এমন করে চায় না। তবে সম্মানটা তো দিতে পারতাম, আমরা বলতে পারতাম আমাদের প্রবাসী যারা আছে এরা বাংলাদেশকে ভুলতে পারে না। যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তারা বাংলাদেশকে লালন করে, ধারণ করে, তাদের প্রতি স্যালিউট, এটা তো বলতে পারতো। নাই, করেনি কেউ। আপনার দৃষ্টিতে আন্দোলনের সবচেয়ে স্মরণীয় দিন কোনটি ছিল বা ঘটনা কোনটা ছিল? পুরো আন্দোলনটাই তো আমার স্মরণীয় ছিল। এর মধ্যে আসলে বাইরে কিছু বলবার নেই, কারণ আমি আন্দোলনের প্রতিটি মিনিটের সাথে সম্পৃক্ত ছিলাম, প্রতি সেকেন্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। অনেকে ভয়ে কথা বলতো না, আমি ফেস দ্য পিপলের মাধ্যমে সার্বক্ষণিক মানুষকে দিয়ে কথা বলানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা মুহূর্তই এক এক দিন। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি ওই স্মরণীয় ঘটনা, যেদিন শেখ হাসিনা চলে যায় তখন আমাদের ওখানে ভোর রাত, আপনাদের এখানে বিকেল প্রায়। আমি তো তখন কানাডাতে, টরন্টোতে। সারা রাত আমার ঘুম হয়নি। বাংলাদেশে তখন দিন, আপনার এই মানুষজন কখন আসতেছে বা এসে, তখন তো আমাদের প্রতি মিনিটে মিনিটে আমাদের ফেস দ্য পিপলের নিউজ, আপডেট আছে। বুলেটিন যাচ্ছে, আমি দেখতেছিলাম। আমার স্ত্রী ঘুমিয়ে গেছে, আমি সজাগ, ঘুম হয়নি। আমি এদিক সেদিক, কোনো ঘুমই হয় না। অসুস্থ, আর দীর্ঘদিনের এই নির্ঘুমের কারণে এমনিতে অসুস্থ হয়ে গেছে। আবার শেষ রাত ওই দিন যদি কোনো কিছু করতে না পারে, তার বাংলাদেশ আবার
পরাধীন হয়ে যাবে, এই ছিল আমার ইয়ের। পরে শেষ সাথে আমার মনে আছে যখন খবর এলো যে শেখ হাসিনা চলে গেল ইয়ে দিয়ে, তখন আমি আমার ওয়াইফকে জাগালাম যে তোমার শেখ হাসিনা তো চলে গেল। তখন বলছি যে বিশ্বাস হয় না, এগুলি কোন কথা, যে ও আবার ঘুমিয়ে গেছে, শোয়ার চেষ্টা করছে। আমি বলছি, সত্যি সত্যিকার অর্থে চলে গেছে। পরে ও ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছে না, সত্যি। মানে আসলেই শেখ হাসিনা চলে যাওয়াটা বা এই যে একটা বড় ধরনের একটা বিষয় ঘটেছে, অবিশ্বাস্য। মানুষের জীবন দিয়ে ঐক্যবদ্ধ হলে যে অনেক অবিশ্বাস্য ঘটনা বাস্তবায়ন করা যায়, সেটা ছিল ইয়ের। আমি আওয়ামী লীগের শত্রু না, কিন্তু তৎকালীন ভূমিকার জন্য আওয়ামী লীগের চরম বন্ধু যারা ছিল, পরম বন্ধু যারা ছিল, আওয়ামী লীগ যারা বাই হার্ট আওয়ামী লীগ করতো, ডাই হার্ট আওয়ামী লীগ করতো, তারাও কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করেছে তৎকালীন সময়টাকে। শেখ হাসিনার ওই ভূমিকার জন্য, ওইসব ভূমিকার জন্য, ওই আন্দোলনের মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করবার জন্য সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি ছিল, বা আপনি আসলে কতটুকু মূল্যায়ন করতে পেরেছেন যে আসলে আমাদের অনেক ছোট্ট প্রশ্ন, অনেক লম্বা কথা, আজকে বেশি আর বাড়াবো না। আশা করি আপনার শেষ প্রশ্ন এটা। বাংলাদেশের তৎকালীন সময়ে মানে আমাদের যে ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশের আমরা যা কিছু পাইনি, ১৯৭১ সালে মহান যুদ্ধের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেটি একটি ভূখণ্ড পেয়েছি। কিন্তু তৎকালীন সময়ে ভূখণ্ডের পাশাপাশি কেন আমরা ভূখণ্ডটি চেয়েছিলাম স্বাধীন, এর কিছু পরাধীনতার গল্প ছিল। স্বাধীনতা শুধু ভূখণ্ডের তো স্বাধীনতা না, মানুষের সবকিছু মিলিয়ে স্বাধীনতার হিসাব করতে হবে। আমরা ধরেন ভূখণ্ড তো ওই যে সবচেয়ে বড় জেলখানা কোথায়, গাজীপুর ইয়া না কি নাম এটার, কাশিমপুর জেল, রাইট? এটাও তো একটা ভূখণ্ড। এখানে তো চতুর্দিকে মানুষ, চতুর্দিকে একটা ওয়ালের মাধ্যমে ভিতরে আছে। ওরা কি স্বাধীন? ওরা স্বাধীন না, ওরা সম্পূর্ণ পরাধীন। আমরা একটা ভূখণ্ড নিয়েছি ঠিকই, আমরা তো এই দেশের বাইরে যেতে পারি, ইন্ডিয়া যেতে পারি না, বা অন্য কোথাও যেতে পারি, যে একটা ঘেরা দেশ, রাইট? আমরা ভূখণ্ড পেয়েছি, কিন্তু এই ভূখণ্ডটার মধ্যে আমরা কতটুকু স্বাধীন আছি, সেই স্বাধীনতাটা আমরা কখনো অর্জন করতে পারিনি ১৯৭১ সালের পরে। এই স্বাধীনতাটা আমরা অর্জন করতে চেয়েছিলাম ২৪-এ, বা এটাকে এনজয় করার একটা সুযোগ দিচ্ছি সেই ২৪-এর পর। আসলে আমরা সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলে আমি মনে করছি না। আমাদের আরো অন্যান্য অনেক অ্যাসপেক্ট আছে, সেগুলি নিয়ে আমি এখন আর বিস্তারিত লম্বা করতে চাই না। এতটুকুই বলবো, আমাদের সে আগের দুঃখ রয়ে গেছে, কারণ আমরা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক পরিবর্তন হয়েছে, আমাদের মানবিক আর মানুষের অধিকার কেন্দ্রিক পরিবর্তন কোনো কিছুই হয়নি। এই আমার মূল্যায়ন। আপনার কাছে আরেকটা বিষয় আসলে খুব জানতে ইচ্ছা করছে যে আপনার টক শোতে আমরা আওয়ামী লীগের সময়টাতে বা বিভিন্ন সময়ে আমরা আওয়ামী লীগের অনেক মানে অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমাদেরকে দেখতাম টক শোতে। এখন কি তারা আসতে চাচ্ছে না, নাকি আপনি পাল্টে খেয়েছেন যে তাদেরকে আমি আনবো না? না, তাদেরকে আমরা, শুনুন, যারা খুনের দায়ে অভিযুক্ত, আমি তো একজন মানুষ, আমি যখন দেখবো আমার চোখের সামনে অপরাধকে সংঘটিত করেছে, এটার জন্য আমার, হ্যাঁ মানে এটার জন্য আমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে, থার্ড পার্টিকে জিজ্ঞাসা করতে হবে, করার প্রয়োজন না যে উনি কি খুন করছে কিনা। আমার চোখের সামনে যারা খুনি, তা আমি তো একজন খুনিকে দেখে শুনে তো আমি আমি কখনোই তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনি খুন করেছেন। এটা আমার আরেকটা ইয়ে হবে, ভণ্ডামি হবে। আমি তো ওই ভণ্ডামি করতে পারবো না। তবে এটাও ঠিক, আওয়ামী লীগের এই ৩-৪ কোটি বা ২-৩ কোটি মানুষ বা হোয়াট এভার ১ কোটি মানুষ সবাই তো অপরাধ করেনি। তাদের ব্যাপারে একটা না একটা সিদ্ধান্ত হয়তো আসবে, কিন্তু তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি করবে বা তাদের রাজনৈতিক, এখন আওয়ামী লীগের কেন প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ আছে না, সবাই আমরা পাশাপাশি বসবাস করতেছি সবাই, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে তাদের ভূমিকাটা সামনে কি হবে, কারণ তাদের তো এখন সাংগঠনিকভাবে নিষিদ্ধ। তাদের ব্যাপারে সরকার কি করতে চাচ্ছে, অন্য রাজনৈতিক দলগুলি বসে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আইদার তাদেরকে একবারে বলে দিন তারা রাজনীতি করতে পারবে না, আদারওয়াইজ বলুন তারা কিভাবে চলবে, একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই আলোকে আমিও যাব। আমি তো আমার সিদ্ধান্ত আর তারা চলতেছে না, রাইট? কিন্তু সরকারের একটা নিষেধাজ্ঞা আছে তাদের সাংগঠনিক কার্যক্রমের উপরে। আমি এখন তাদের সাংগঠনিক নাম দিয়ে
আমার টকশোতে তাদেরকে আনতে পারি না, এখানে আমার কিছু দায়বদ্ধতা তো রয়েছে। তবু আমি যদি কেউ ভালো এই আপনার সেই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত ছিল না এমন কোনো ব্যক্তি যদি থাকে, তারা যদি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে আসে, অনেকেই রিকোয়েস্ট করেছে, বিভিন্ন করে একদম খুব হাইয়েস্ট লেভেল থেকেও করেছে, যারা সাবেক মন্ত্রী এমপি যারা ছিল, কিন্তু তারা তো বিভিন্ন অপরাধের দায়ী। দেশের বাইরে যারা আছে তারা সবাই অপরাধী, আর দেশের ভিতরে যারা রয়েছে তারা অবশ্যই নিরপরাধ, অনেকাংশে নিরপরাধ। অন্ততপক্ষে তারা দেশ ছেড়ে যায়নি নিজের কাছে নিরপরাধ, যে না আমি তো এমন কোনো অন্যায় করিনি আমার চলে যেতে হবে। দেশের বাইরে যারা গেছে এরা ম্যাক্সিমাম নিজের চেতনা থেকে, অনুভবের জায়গা থেকে তারা দেশ ছেড়ে গেছে, কারণ জানে তারা অপরাধ করেছে। তা আমি এক্সকিউজ মি কিভাবে তাদেরকে আমি ইয়ে করবো? এটা মনে রাখবেন, 1500 মানুষ মারা গেছে না, এখনো পর্যন্ত শেখ হাসিনা নিজেকে নির্দোষ দাবি করতেছে। এখনো পর্যন্ত শেখ হাসিনা নিজেকে নির্দোষ বলে দাবি করছে। সুতরাং আপনি অন্যদের অবস্থা কি হবে আপনি চিন্তা করুন। আচ্ছা, জুলাই পরবর্তী সময়ে যে নেতারা মানে আওয়ামী লীগের যে বিভিন্ন দণ্ডপ্রাপ্ত নেতা আছেন বা বিভিন্ন নেতারা পালিয়েছেন, ওনারা যোগাযোগ করেছেন কিনা, বা আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ আসলে কি ফিরে আসতে চাচ্ছে, কিভাবে ঠিক ফিরে আসতে চাচ্ছে, বা ওনারা শুধরাতে চাচ্ছেন কিনা? কারোর সাথে কি কথা হয়েছে যে না এখনো আমরা পর্যন্ত শুধরে যাব, এখনো আমরা ভালো শুনুন, হয়ে আসতে চাচ্ছি, এমন শুনুন, কিছু হয়েছে আওয়ামী কিনা? লীগের সাথে কারো কোনো জমি সম্পত্তির লড়াই না। এমন না যে ওই জমি বাপের সম্পত্তি ভাগ ইয়ে পেয়েছে, তাদেরকে আমরা সহ্য করতে পারবো না, বা তারা কেন আসবে, এরকম ব্যাপারটা না। তারা রাজনৈতিকভাবে মহা অন্যায় করেছে, এতটুকু স্বীকার করে যদি তারা অন্তত পক্ষে তাদের জায়গা থেকে একটা জায়গায় আসতো যে না আমরা এই অন্যায়কে স্বীকার করি, আমরা যারা যারা অপরাধী তাদেরকে আমরা অবশ্যই শাস্তি দিতে আগ্রহী, এবং আমরাও এ নিয়ে অনুতপ্ত, আমরা চাই আবারও মানে যারা নিরপরাধ তারা সামনে আসতে চাই। কারণ আমরা এখনো পর্যন্ত কারা নিরপরাধ কারা অপরাধী এটা তো নির্ণয় করতে পারিনি চূড়ান্তভাবে। আওয়ামী লীগকে যদি সামনে এসে বলা যায় না ঠিক আছে চলুন একসাথে আমরা যারা অপরাধী তাদেরকে আমরা শাস্তি দেই, যারা নিরপরাধ তাদেরকে আমরা বসবাস করতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেই। আপনার মনে হয় এমন কোনো অফার তারা করবে, বা আওয়ামী লীগ মানে আওয়ামী না লীগের যারা নেতা আছে না তারা করলে এরকম এসে আপনি বলবে? না করলে আপনি অন্তত পক্ষে যাদের সন্তান মারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে আওয়ামী লীগ কি আসা উচিত নাকি উচিত না। যেদিন এই 1500 সন্তানের বা 1500 মানুষের গার্ডিয়ানরা বলবে না আওয়ামী লীগের আসা উচিত, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তান যদি মারা যেত, আপনার সন্তানের হত্যাকারীকে আপনি কি বলতেন? বলতেন যে হ্যাঁ আসুক, আমার সামনে আসুক, আমি তাকে সহ্য করবো। অবশ্যই বিচার চাইতাম। দ্যাটস ইট। আমার আপনার যায়নি বলে আমরা রাজনৈতিক দৃষ্টিতে দেখছি, আর যাদের সন্তান গেছে, যাদের পরিবারের মানুষ মারা গেছে, আরে তাদেরকে জিজ্ঞাসা করুন হোয়াট ইজ দ্য ফিলিংস অফ দ্যাট, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিন। জুলাই অভ্যুত্থানের পরে ভাইয়া আপনার ব্যক্তিগত জীবন এবং সাংবাদিকতার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি? ওই যে বললাম, ব্যক্তিগত জীবনে তো বিশাল পরিবর্তন। আমি দীর্ঘদিন 9 বছর শেখ হাসিনার আমলে 9 বছর দেশে আসতে পারিনি, আসেনি বা আসতে দেয়নি, যে কোনো কারণেই হোক দেশে বাইরে থাকতে হয়েছে। এই 9টা বছর আমি একজন হোমসিক মানুষ। পৃথিবীতে প্রায় 29টা দেশ আমি ঘুরেছি, ইনক্লুডিং কানাডা বা ইয়ে। এই 9টা বছর আমার দেশ থেকে আমার জীবন থেকে হারিয়ে গেল না, এই বিশাল পরিবর্তন। এখন আমি একরকম 2 নৌকায় পা দিয়ে রাখতে হয়েছে আমাকে, না আমি ঘরকা না ঘাটকা। কারণ আমি আমার বিদেশেও একটা বিশাল একটা লেগাসি হয়ে গেল না, ওখানে এতদিন থাকার কারণে তো আমার কিছুটা ওখানেও কিছু আমার দায় রয়ে গেছে। এখন আমি না পারতেছি ওইটা ছাড়তে না পারতে, কিন্তু আমার বাংলাদেশ আমার ভালো লাগার একটা জায়গা। কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটাই। আগে ছিলাম শুধুমাত্র একটা জায়গায়, এখানেই থাকতাম সারা জীবন, এখন আরেকটা পার্টও আমার জীবন, আরেকটা পার্ট ওখানে থাকতে হচ্ছে বাচ্চাদের কারণে, পারিবারিক কারণে। যে আপনার জুলাই অভ্যুত্থানের পরে আপনার ব্যক্তিগত জীবন এবং সাংবাদিকতা জীবনের পরিবর্তনটা ঠিক কিভাবে আসলো? হ্যাঁ, মহা পরিবর্তন তো হয়েছে। আমার 9 বছরের জন্য আমি দেশের থাকার অধিকার আমি হারিয়েছি, আমার এই দেশকে আলো বাতাস থেকে আমি বঞ্চিত হয়েছি, এবং আমার জীবনে একটা মহা পরিবর্তন হয়ে গেছে এটাই যে আগে আমি শুধুমাত্র বাংলাদেশ নিয়েই চিন্তা করতাম, এখন আমার আরেকটা দেশের মধ্যে গিয়ে সময় কাটাতে হচ্ছে। পাশাপাশি দেখুন
আমি এই দেশে এসে যা বুঝলাম, যেহেতু আগেই বলেছি যে এই মিডিয়া পরিবর্তন হয়নি, আগে যে মিডিয়া ছিল ঠিক একই মিডিয়া, শুধুমাত্র হাত বদল হয়েছে, মিডিয়ার ক্যারেক্টার বদল হয়নি। কিন্তু আমি তো পরিবর্তন হয়েছে, একটা উন্নত রাষ্ট্রে অনেকদিন ছিলাম বলে কিন্তু আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, আমার আহ, আহ, কি বলা যায় এটাকে, আমার যে চলাফেরা, মননের যে জায়গাটুকু, এগুলো অনেক পরিবর্তন হয়েছে। অন্ততপক্ষে বাংলাদেশের মতো তথাকথিত না, আরেকটু উন্নত হবার চেষ্টা করেছি, সেখানে কিছু হলো অ্যাডাপ্ট করেছি, যার প্রেক্ষিতে বাংলাদেশে এই তথাকথিত আহ, এই গণমাধ্যম অভ্যাসের সাথে নিজেকে মেলাতে পারিনি। যারা গণমাধ্যমে রয়েছে তাদের সাথে একই স্রোতে গা ভাসাতে পারিনি বলেই এখনো পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারিনি নিজেকে। চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটুকু পারবো, তবে নিজেকে পরিবর্তন করতে পারবো না আমি, কারণ আমি যে সাগর ছিলাম, যেভাবে ছিলাম ঠিক একইভাবেই আছি, এখনো আছি। হয়তো স্থানের পরিবর্তন হয়েছে, আমার মননের পরিবর্তন ওইভাবে হয়নি যে নিজেকে একদম পরিবর্তন করে ফেলবো, ওইরকম হয়নি। আগেও ছিলাম যে কোনো ধরনের নির্যাতিতদের পাশে, বঞ্চিতদের পাশে, নিপীড়িতদের পাশে, এখনো ঠিক একইভাবে থাকবার ইচ্ছা নিয়ে নিজেকে পরিচালিত করছে। এই হলো আমার পরিবর্তন। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।